হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত হিটস 247 এর মধ্যে। আমি সুদাম আজকে এসেছি একটা অন্য রকমের কথা বলতে। কারণ আপনারা সকলেই জানেন যে আমি আমার চ্যানেলে বেসিক্যালি ইন্টারন্যাশনাল নিউজ গুলো নিয়ে আলোচনা করে থাকি। গোটা দেশ দুনিয়াতে কি হচ্ছে সেইসব জিনিস নিয়ে আলোচনা করে থাকি। আজকেও সকালে আমি ভেবেছিলাম যে একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে হিজবুল্লাহকে নিয়ে হবে। কারণ ইসরায়েল কিন্তু হিজবুল্লাহর উপর অ্যাটাক করেছে। কিন্তু তখনই আমি যে জিনিসটা দেখছি যে আপনারাও আজকে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে আজকে একটা অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। অন্য কিছু এই বস্তুটাই যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বাংলার মিডিয়া। বেসিক্যালি বলবো ইউটিউব মিডিয়া। ওকে? কারণ বর্তমানে যে ইয়ং জেনারেশন রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টিভির যে মিডিয়া রয়েছে সেই মিডিয়া দেখতে চায় না। তারা পুরোপুরিভাবে ইউটিউবে শিফট করে গেছে। সেটার ফল আমরা দেখেছি ২০২৪ এর ইলেকশনের মধ্যে সেখানে মানে পুরোপুরিভাবে কিন্তু বিজেপি যেহেতু মিডিয়ার থেকে একটু পিছিয়ে ছিল সেক্ষেত্রে কিন্তু তারা অনেক মানে সফল হতে পারেনি। ভালো সিট আসতে পারেনি। ২৪০ এ গিয়ে আটকে গেছে। এরকম ঘটনা ঘটেছে। কিন্তু ওই হিসাবে কিন্তু কংগ্রেসের কিন্তু অ্যালগরিদম কিন্তু বেশি ছিল ইউটিউবে। ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, যেকোনো জায়গাতে বলুন অ্যালগরিদম বেশি থাকার কারণে কংগ্রেসের কিন্তু এতগুলো সিট এসেছে। এটা মানা করতে পারবেন না। এটা মানা করতে কখনোই পারবেন না যে ইয়ং জেনারেশন কিন্তু এবার পুরোপুরিভাবে কংগ্রেস কিংবা অন্যান্য পার্টিগুলোকে কিন্তু ভোট করেছে। তো সব ঠিক ছিল। সবই ঠিক ছিল। তো আমি ভাবছিলাম যে আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আমি প্রায় ১-১.৫ মাস হলো ভিডিও করছি। প্রায় ১০০ টার কাছাকাছি ভিডিও করেছি। ১০০ টা পার করেছি। তো সেখানে আমি লক্ষ্য করছি যে বাংলাতে কোন ইউটিউব মিডিয়া রয়েছে যারা পুরোপুরিভাবে ভিডিও তৈরি করে। যখন আমি সেইগুলো দেখার চেষ্টা করছি, সেই সময় ২-৩ টা বড় নাম দেখছিলাম আমি। একটা হচ্ছে আরামবাগ টিভি রয়েছে, একটা রয়েছে প্রিয় বন্ধু মিডিয়া। ওকে? তো এমন সময় আমি দেখছি যে এরা পুরোপুরিভাবে কেসে ফেঁসে আছে। এই কেসে ফেঁসে আছে যে ইনার বাড়িতে বেসিক্যালি যার থাম্বনেইল দেখতে পাচ্ছেন ইনিকে, শ্রদ্ধাশীল হয়তো নাম তার। তো তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। এই কারণে তুলে নিয়ে গেছে তিনি হয়তো কোনো একটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ব্যাপারে কোনো একটা ভিডিও বানিয়েছিলেন। সেক্ষেত্রে সেই জায়গা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। ভালো কথা তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তার ল্যাপটপ-ট্যাপটপ সবকিছু তুলে নেওয়া হয়েছে। যত ডিভাইস ছিল বাড়ির মধ্যে সেগুলোও তুলে নেওয়া হয়েছে। আমি কারণ দেখেছি ১-২ টা ভিডিও আগে তিনি কোনো প্রচন্ড ভাইরালে চলছিল। যেহেতু আমি নিজে YouTube এ ভিডিও বানাই বেসিক্যালি পলিটিক্স ব্যাপারে বা নিউজ ব্যাপারে মিডিয়া বানিয়ে ভিডিও বানিয়ে থাকি। সেক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করি যে ট্রেন্ডিং এ চলে এসেছে। তো ট্রেন্ডিং এ দেখার পরে জিনিসটা দেখলাম। তো এরপরে আমি দেখলাম আরেকটা চ্যানেল যেটা হচ্ছে বেসিক্যালি আরামবাগ টিভি। ওকে? আরামবাগ টিভি রয়েছে। সেই আরামবাগ টিভিকেও দেখলাম। কিন্তু ইনাদের যে মিডিয়ার যে কথাবার্তা বলার স্টাইল কিংবা কথা মানে পুরো অ্যাটাকিং মেজাজে। ইনারা পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়াতে যে একজন যে মানে রিপোর্টার যেভাবে কাজ করে সেভাবে কাজ করছে না। এরা পুরোপুরিভাবে অ্যাটাকিং মুড এ রয়েছে। সেই জিনিসটা আমরা লক্ষ্য করলাম যে আমি বেসিক্যালি যে জিনিসটা মনে করি আমি বেসিক্যালি হিন্দি চ্যানেলগুলো দেখে থাকি। যারা ন্যাশনাল মিডিয়া রয়েছে যে ন্যাশনাল মিডিয়ার যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো দেখে থাকি। তার মধ্যে রয়েছে দেশভক্ত রয়েছে কিংবা রবিশ কুমারকে বলতে পারেন যে আগে এনডিটিভিতে কাজ করতো কিংবা পাগ্গিয়া রয়েছে, পাগ্গিয়া মিশ্রা বলে রয়েছে, কেউ সাক্ষী মল্লিক বলে রয়েছে, অজিত অঞ্জুম রয়েছে, অবিশ্বাস শর্মা রয়েছে, এরকম অনেকজন রয়েছে। ওকে? এরকম লোকগুলো যারা সরকারের বিরোধিতা করে থাকে সেন্ট্রাল লেভেলে। মোদী সরকারের বিরোধিতা করে থাকে। কিন্তু তাদেরকে আমি কোনদিন দেখিনি যে এরকম অকথ্য ভাষায় কিন্তু তারা ভিডিও বানাচ্ছে। ওকে? এরকম অকথ্য রূপে কিন্তু ভিডিও বানানো চ্যানেল আমি বাংলাতে ১ম দেখলাম। ওকে? কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুখ্যমন্ত্রীকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ডাইনির রূপ দেওয়া হয়েছে। যে বলা হচ্ছে যে ডাইনি ভয় পায় মানে সেসব বিষয়ে বলা উচিত নয়। একজন মুখ্যমন্ত্রীর নামে বলা উচিত নয়। এর জন্য বলা উচিত নয়। তিনি কিন্তু ডাইরেক্ট বাংলাদেশের মতো অন্তর্বর্তী সরকার বানিয়ে আসেননি। ১ম কথা যেটা সেটা হচ্ছে তিনি ভোটে জিতে এসেছেন। জনগণ তাকে পছন্দ করেছে, তাকে ভোট দিয়েছে। এক্ষেত্রে আমি বলার কেউ না, আপনি বলার কেউ না। যেকোনো ব্যক্তি কেউ বলার কোনো বিষয় নাই। তিনি যেহেতু জিতে এসেছে ২১৫ টার কাছাকাছি সিট পেয়েছিল না ২০২১ এর কাছাকাছি? ওকে? বিজেপি ৭৭ টার কাছাকাছি পেয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জনগণ তাকে পছন্দ করছে। তিনি পুরোপুরিভাবে আছে। হ্যাঁ, মিডিয়ার কাজ যেটা সেটা হচ্ছে প্রশ্ন করা। এ এই মন না যে গালাগালি করা। এটা আমাদের হচ্ছে ক্যারিমিনাটির ভিডিও নয় যেখানে আমরা গালাগালি করব। সেখানে আমরা মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে দিব, এই বলে দিব, ওই বলে দিব, ওকে? চুড়েল, ডাইনি এইসব কথা বলে দেব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যে মিডিয়াগুলোকে যখন আমি দেখলাম যে ইউটিউব চ্যানেলগুলোকে দেখলাম, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল একটা নির্দিষ্ট ন্যারেটিভ নিয়ে চলছে। তারা সমাজের মধ্যে ভালো, খারাপ, সরকারের পলিসি থেকে শুরু করে এইসব জিনিস নিয়ে আলোচনা হচ্ছে না। শুধু একটাই আলোচনা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটাক করার মুডে। ওকে? এই করেছে, ওই করেছে সেদিকে আমি যাচ্ছি না। সেদিকে জানার বিষয় না। তো ইনি একজন ব্যক্তি রয়েছে যিনি পুরোপুরিভাবে অ্যাটাকিং মুড এ থাকে। ৬,০০,০০০ ৭,০০,০০০ র কাছাকাছি বেসিক্যালি উনার হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে। আমার থেকে অনেক বড়। আমি তো 0.0% ও নয়। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করলাম যে তিনি পুরোপুরিভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অকথ্য ভাষায় কথা বলছে। দেখুন মমতা ব্যানার্জিকে বলা হয়েছে, ডাইরেক্ট বলা হয়েছে যে ইনি যে ভিডিওটা যা দেখেছি আমি সেখানে তিনি বলেছেন যে ডাইনিতন্ত্র থেকে মুক্ত করতে হবে। বেসিক্যালি উনার ভাষা যেটা রয়েছে ডাইনিতন্ত্র থেকে মুক্ত করতে হবে। আমি যা ইচ্ছা তাই করব। আমার উপর যেহেতু অ্যাটাক হয়েছে এখন আমি সবকিছু যা করার হয় সেটা করে দেখাবো। কিন্তু জনগণকে কি করতে হবে? ডাইনি মুক্ত করতে হবে। দেখুন জনগণকে ডাইনি মুক্ত করার আপনি কেউ না। ওকে? সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে জনগণকে ডাইনি মুক্ত করার আপনি কেউ না। কারণ ভোটের অধিকার সবার রয়েছে। ভোট সবাই দিচ্ছে এবং ভোটে দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে জিতে এসেছেন। ওকে?
2011 সালে তিনি সরকার গঠন করেছিলেন ১ম বার এবং লাগাতার সরকার গঠন করে যাচ্ছে। ২০২১ এও গঠন হয়েছে। ২০২৬ এ কি হবে সেটা জনগণ বলবে। এটা আমার আপনার কারো ব্যক্তিগত বিষয় নয়। ওকে? আমি আমি নিজে এসে বলতে পারি না যে আমি ডাইনিতন্ত্র মুক্ত করব। আমি মমতা ব্যানার্জিকে হারিয়ে দেব। হ্যাঁ, আপনি করতে পারেন যখন আপনি একটা রাজনৈতিক পার্টির সাথে যুক্ত হন। ওকে? সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি এটাকে মুক্ত করব, আমি আসতে পারব। কারণ আমাদের সংবিধান এটা হচ্ছে সবাইকে একটা পারমিশন দিয়ে রেখেছে কিংবা অধিকার দিয়ে রেখেছে যে আপনার যদি কোন সরকারকে পছন্দ না হয়, কোন ব্যক্তিকে পছন্দ না হয়, তার বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে জনগণ যদি আপনাকে মেনে নেয়, জনগণ যদি নির্বাচনের দ্বারা আপনাকে মানে, সেক্ষেত্রে আপনি কিন্তু আসতে পারেন। কিন্তু আপনি অকথ্য ভাষায় কথা বলতে পারেন। এর জন্য বলতে পারেন না যে প্রথমত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওকে? তিনি মুখ্যমন্ত্রী রূপে এসেছেন ২০২১ সালে, লাস্ট ২১ সালে এসেছেন। জনগণ তাকে ২১৫ টা সিট দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি একজন মুখ্যমন্ত্রী। ২য় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে তিনি একজন মহিলা। আপনি মহিলাকে এরকম অকথ্য ভাষায় গালাগালি করতে পারেন না। কারণ আমরা জানি আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ। যেখানে পুরুষদের প্রাধান্য দেওয়া থাকে। পুরুষরা একটু মানে নিজেকে সুপ্রিম মনে করে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছে, প্রথমত উনি মহিলা মুখ্যমন্ত্রী যিনি ভোটে জিতে এসেছেন। ২য় কথা হচ্ছে তিনি মহিলা। একজন মহিলাকে এভাবে অপমান করা যায় না। হ্যাঁ, হতে পারে তিনি খারাপ কাজ করতে পারেন। আপনার মনে হতে পারে যে দুর্নীতি হতে পারে। কারণ দুনিয়াতে কোন জিনিসই ভুল নয়। ওকে? সবকিছু ঠিক। যেটা আপনার কাছে ঠিক সেটা আমার কাছে ভুল, যেটা আমার কাছে ভুল সেটা আপনার কাছে ঠিক। এরকম জিনিস ঘটতে পারে। সেই জিনিস আমি মানে আটকাবো না। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একজন মহিলা, তার উপর তিনি মুখ্যমন্ত্রী, তার উপরে তিনি হচ্ছে একজন বয়স্ক। ওকে? একটা নির্দিষ্ট এজের একজন মুখ্যমন্ত্রী রয়েছে তাকে আপনি এরকমভাবে অকথ্য ভাষায় গালাগালি করতে পারেন। জিনিসটা হলো এবার এনার উপর একটা কেস চলছে। তাকে তার যে বেসিক্যালি ডিভাইস গুলো রয়েছে সেগুলা নিয়ে গিয়েছে। হ্যাঁ, এখন তিনি কোর্টে যাবেন। কোর্টে গিয়ে যা করবেন কোর্টে গিয়ে যদি কোর্ট বলে যে না তিনি নির্দোষ, তাকে নির্দোষ বানানো হবে। কারণ আমাদের তো কোর্ট রয়েছে। ওকে? আমাদের বিধায়িকা রয়েছে, ন্যায়পালিকা রয়েছে, কার্যপালিকা রয়েছে। ওকে? সেই জিনিসটা আমি বলছি যে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে এরকম যে অকথ্য ভাষায় একটা যে আচরণ করাচ্ছে কারণ জিনিসটা বলছি যে কারণ বেশিরভাগ যে সোশ্যাল মিডিয়া রয়েছে, পুরো সোশ্যাল মিডিয়া যে ইয়ং জেনারেশন রয়েছে, ইয়ং জেনারেশন দ্বারা সোশ্যাল মিডিয়াটা নিয়ন্ত্রণ হচ্ছে। বাট ইয়ং জেনারেশন যখন এদেরকে দেখবে বেসিক্যালি ইনাদের এই যে এইসব যে নিউজ চ্যানেল গুলো রয়েছে এদের বেসিক্যালি যেসব এজের লোকদের অ্যাট্রাক্ট করে থাকে সেটা হচ্ছে ২৫ থেকে ৩৫। ২৫ এর নিচে কেউ দেখে না এদেরকে বেসিক্যালি হ্যাঁ? ২৫ থেকে ৩৫ এবং তার উপরে যারা রয়েছে ৪৫ এবং ৬০-৬৫ পর্যন্ত লোক দেখে থাকে। যেমন আমার চ্যানেলও রয়েছে, আমার চ্যানেলও ৬৫ বছর পর্যন্ত লোক দেখে থাকে। ওর বেশি লোক বাঁচেও না হয়তো বেশিজন, তো সুতরাং অতজন দেখে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জনগণ এনাদের যেহেতু ফলো করছে, ইনফ্লুয়েন্স হচ্ছে জনগণের দ্বারা, সেক্ষেত্রে আপনি সমাজকে এমন একটা জিনিস তুলে ধরছেন যে যেখানে একটা মুখ্যমন্ত্রীকে ডাইনি বলা হচ্ছে। ওকে? ঠিক আছে উনি খারাপ কাজ করছে। আপনার মতে মনে হচ্ছে তিনি খারাপ কাজ করেছেন। তো সেক্ষেত্রে আপনি নির্বাচনে দাঁড়াতে পারেন। ওকে? নির্বাচনে বলতে পারেন, জনগণকে বলতে পারেন, ইনি এই খারাপ কাজ করে, এই খারাপ কাজ করেছে, ইনাকে ভোট দিবেন না। কি করবেন না এটা আপনাদের জনগণের ব্যাপার। আপনি জনগণকে বলতে পারবেন না যে আপনি উনাকে ভোট দিবেন না। আপনি জনগণকে এটা বলতে পারেন যে ইনি খারাপ কাজ করেছে। ভোট আপনার। আপনি যদি মনে হয় এটাকে দিতে পারবেন, তবে দিবেন। যদি মনে হয় না দিবেন না, দিবেন না। সে জায়গা থেকে এই জিনিসটাই কথা বলার সবচেয়ে বড় বিষয় ছিল যে একটা সোশ্যাল মিডিয়া যাকে অনেকজন ফলো করে সে এরকম অকথ্য ভাষায় আচরণ করছে। সে অকথ্যভাবে কিন্তু থাম্বনেইল বানাচ্ছে, সেখানে অকথ্যভাবে কথাবার্তা বলছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে তিনি গালাগালি করছে। পুরোপুরিভাবে। মানে তার থাম্বনেইল দেখে লোক তো ১ম এ ক্লিক করবে। হ্যাঁ, হতে পারে আপনি ভিউজ এর জন্য করে থাকেন। কারণ সোশ্যাল মিডিয়ায় যতজন কাজ করেন, সবাই বলতে পারেন যে আপনারা জনগণকে অবশ্যই জনগণকে বলবে যে আপনারা আমাদের পাশে থাকবেন, এই করবেন। জনগণ পাশে থাকবে, অবশ্যই থাকবে। কেন থাকবে না? কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ভিউজ এর জন্য এইসব করা। ওকে? ভিউজ এর জন্য এইসব করা কিন্তু শোভা পায় না সমাজের মধ্যে। হতে পারে আপনাকে শোভা পায়। কারণ এতে আপনার ভিউজ এসে থাকে। ভিউজ এর জন্য অনেকে অনেক কিছু করে থাকে। সে জিনিসে আমি যাচ্ছি না। এবার আমরা আরেকজনের কাছে আসবো। ওকে? প্রিয় বন্ধু মিডিয়া রয়েছে। আরেকটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে আরামবাগ টিভি। ইনাকে আমি অনেকদিন ধরে দেখছি। ওকে? ১ মাসের কাছাকাছি হয়ে গিয়েছে। তো লোকটাকে ভালো লাগে, ভালো লাগে। ওকে? ভালো লোক। ভালো কথাবার্তা বলে। কিন্তু কি ভড়কাবাজি বা বয়ানবাজি করে। যখন যে ছাত্র সমাজের আন্দোলন হচ্ছিল, যে ছাত্র সমাজের আমরা আন্দোলন দেখেছি আরজিকরের মতো একটা খারাপ বিষয়ের মধ্যে, মানে একটা খারাপ বিষয় যে পশ্চিমবঙ্গের রাজ্যে মানে একটা কলঙ্ক যুক্ত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকে আন্দোলন করেছে। ওই যে ছাত্র সমাজের আন্দোলনটা ডেকেছিল ওই যে বেসিক্যালি বিজেপি, আরএসএস এর যে চেঙ্গা-বেঙ্গা গুলো যে রয়েছে। তারা যখন সেই আন্দোলনটা ডেকেছিল সেই সময় যে জিনিসটা দেখা গেছিল, শফিকুল ইসলাম সেটাকে বলেছিল যে আপনারা সবাই আসবেন। ওকে? তো শফিকুল ইসলাম ওখানে একটা ভিডিও বানিয়েছিল। সেই ভিডিওটা আমিও লক্ষ্য করেছি। তিনি বলেছিল যে আজকের দিনে যদি মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি নবান্নতে আসে সেক্ষেত্রে আমি দেখে নিব। দেখে নিব কত দম আছে যে মুখ্যমন্ত্রী নবান্নতে আসতে পারে। তো মুখ্যমন্ত্রী নবান্নে গিয়েছে সেখান থেকে সবকিছু ঠিক আছে। তো শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে। ওকে? ফ্রিজ এর জন্য করা হয়েছে বেসিক্যালি এসবিআই তে হয়তো ফ্রিজ করা হয়েছে কারণ তার ভিডিওটা আমি দেখেছি। ওকে? ফ্রিজ এর জন্য করা হয়েছে যে মনে করা হচ্ছে তার হচ্ছে অ্যাকাউন্টে মানে একটা ইল্লিগাল ট্রান্সেকশন হয়েছে। ট্রান্সেকশন হতে পারে। ওকে? সে এদিকে ইল্লিগাল ট্রান্সেকশন হয়েছে। সে বিষয়ে সবকিছু ঠিক আছে। কিন্তু এরকম অকথ্য ভাষায় সরকারকে গালাগালি করা সেটা অধিকার কারো নেই। আপনি সভ্য সমাজভাবে কিন্তু কাউকে বলতে পারেন। মুখ্যমন্ত্রী হোক কিংবা যেকোনো ব্যক্তি হোক
তাকে আপনি সভ্যভাবে, ভদ্রভাবে, সুন্দর ভাষায় বলতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি মুখ্যমন্ত্রীর সাথে একমত নয়, আমি কোনো একটা ব্যক্তির সাথে একমত নয়, সেক্ষেত্রে আপনি নির্বাচনে দাঁড়াতে পারেন। নির্বাচনে এসে আপনি নিজের দল গঠন করতে পারেন, নির্বাচনে দাঁড়াতে পারেন। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, সমাজকে যদি চেঞ্জ করতে চান। আর যদি আপনি মিডিয়াতে থেকে কাজ করতে চান, সেক্ষেত্রে শুধু আপনার কাজ হচ্ছে জনগণের সামনে সত্য এবং মিথ্যাটাকে তুলে ধরা। ওপিনিয়ন দেওয়া নয়। যে আপনি একে ভোট করবেন না, একে ভোট করবেন না, ওকে ভোট করবেন না। ওপিনিয়ন, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়া হয়ে গেছে ওপিনিয়ন বেস। যে আমি ওপিনিয়ন দিচ্ছি যে একে ভোট করবেন, একে ভোট করবেন না। ওকে? তো সেটা জনগণ মেনে নেবে না। জনগণ কখনোই মেনে নেয় না। কারণ আমরা ২০২১ এ দেখেছি যে একটা হাওয়া চলছিল যে মমতা ব্যানার্জি পড়ে গিয়েছে। মমতা ব্যানার্জি শেষ। ওকে? কারণ এটা হচ্ছে মানুষের সাইকোলজিতে কাজ করে যে কোন একটা সরকারকে যখন কোন জায়গার লোকজন যখন ৫ থেকে ১০ বছর, ১০ বছরের বেশি যায় না। ৩ বার হয়ে যাওয়া মানে তার কোন জায়গা থাকে না। বেসিক্যালি এবার মমতা ব্যানার্জি ৩ বার নিয়ে হয়েছে। এরপরে ৩ বারের পরে কিন্তু তার পপুলারিটি কমতে থাকে। যেমন নরেন্দ্র মোদির ক্ষেত্রে দেখেছি। এখন তার পপুলারিটি অনেক নিচে। লোকজন পছন্দ করছে না তাকে। ওকে? ঠিক তেমনি কিন্তু মমতা ব্যানার্জির সাথে এরকম যদি হওয়ার চেষ্টা হয় কিংবা হয়েও গেছিল ২০২১ এ আমরা মেনে নিয়েছিলাম যে মমতা ব্যানার্জি হয়তো চলে গেল। কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু লোকজন তাকে ফিরিয়ে নিয়ে এসেছে। ২১৫ টা সিট দিয়েছে। যেখানে বিজেপি ১০০ টা সিট পার করতে পারেনি। ৩ অঙ্ক পার করতে পারেনি। 3 ডিজিট পার করতে পারেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের উচিত না যে জনগণকে এরকম করে বলা। ওকে? কারণ জনগণ যেহেতু উনাকে নিয়ে এসেছে, আমার যদি উনাকে পছন্দ না হয়, আমি নিজের দল গঠন করব। আমি ভোটে দাঁড়াতে পারি। আমি উনাকে হারাতে পারি। এরকম ঘটনা হতে পারে। যদি আমার পছন্দ না। আপনার পছন্দ হয় না, এরকম হতে পারে। কিন্তু আমি মমতা ব্যানার্জিকে যে YouTube এ একটা সামনে ক্যামেরা লাগিয়ে নিলাম, লাইট আছে, এদিকে পাখা চলছে, এদিকে ল্যাপটপ রাখা আছে, এদিকে মাইক রাখা আছে এবং আমি সেখানে অকথ্য ভাষায় গালাগালি করছি যে এরকম বলা উচিত নয়। ওকে? হ্যাঁ, মানি আরামবাগ টিভির উপর এবার অ্যাটাক হয়েছে। এবার অ্যাটাক হয়েছে এই কারণে যে বেসিক্যালি আরামবাগ টিভির এই ভিডিওটা যখন আমি দেখছিলাম, সে সময় তিনি নিজে বলছিলেন যে, "আমি আমার অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে। টাকা পয়সা তুলতে পারছি না। সামনে পূজা রয়েছে।" অবশ্যই পূজা রয়েছে। কারণ আমাদের রাজ্যে অনেকে বলতে পারে যে এনার উপরে অ্যালিগেশন লাগাতে পারেন যে ইনি তো মুসলিম। দুর্গাপূজায় এনার টাকা দিয়ে কি দরকার? দেখুন, আমাদের যে সমাজটা রয়েছে যে আমরা পশ্চিমবঙ্গে যে একটা পুরো পরিবার যে রয়েছে, পশ্চিমবঙ্গে পুরোটা একটা পরিবার। সেখানে দুর্গাপুজো থেকে শুরু করে প্রত্যেকটা উৎসবে কিন্তু সকলে মিলে মানিয়ে থাকি। সেটা হিন্দু হোক কিংবা মুসলিম হোক, সকলে একসাথে মিলেমিশে থাকার কাজ করা উচিত আমাদের। নেতাদেরও এরকম করা উচিত। হয়তো কোনো একটা পার্টি করে না। ওকে, একটা পার্টি বিবাদ সৃষ্টি করে থাকে। সেক্ষেত্রে সকলের মধ্যে সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু সমস্যা যে জায়গাটা হচ্ছে, যে জায়গাটা খটকা লাগছে, সেটা তিনি একটা বলেছিলেন যে সামনে অনেকগুলো রাজ্যের ভোট রয়েছে। তো আমাকে বাইরে যেতে হবে। তো সেখানে আমি হচ্ছে কি করতে পারছি না, আমার টাকা তুলতে পারছি না, আমার টাকা হচ্ছে না। বাইরের রাজ্যে যেতে হবে। বাইরের রাজ্যে মানে ভোট চলছে, সেখানে যেতে হবে। প্রথমত বাইরের রাজ্যে যেসব রাজ্যগুলোতে ভোট চলছে সেগুলা হচ্ছে জম্মু কাশ্মীরে ভোট চলছে। জম্মু কাশ্মীরের লোক বাংলা হয়তো বুঝে না। ওকে? আমি যতটা জানি, আপনারা জানলে জানতে পারেন যে পশ্চিমবঙ্গের লোক ছাড়া পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার লোক, উড়িষ্যার লোকও বুঝতে পারে কিছুটা, আসামের লোক বুঝতে পারে। এছাড়া জম্মু কাশ্মীরের লোক কিন্তু বাংলা বুঝতে পারে না। সুতরাং সেখানে তার জায়গা নেই। ওকে? আরামবাগ টিভির জায়গা নেই, শফিকুল ইসলামের জায়গা নেই। ওকে? দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে হরিয়ানাতে ভোট হবে। হরিয়ানাতে হরিয়ানা ভাষায় কথা বলা হয়ে থাকে বেসিক্যালি। বেসিক্যালি তারা হচ্ছে রাজস্থানী, পাঞ্জাবি আর মধ্যপ্রদেশের ভাষা মিক্স করে একটা যে হরিয়ানা ভাষা রয়েছে সেটা বিষয়ে কথা বলবে। সে জায়গাতেও শফিকুল ইসলামের কোনো জায়গা নেই। ওকে, নেক্সট ইলেকশন কোথায় রয়েছে? নেক্সট ইলেকশন রয়েছে বেসিক্যালি মহারাষ্ট্রে ইলেকশন হবে। আর ছত্তিশগড়ে মনে হয় হতে পারে। ওকে, ছত্তিশগড় না, ঝাড়খণ্ডে ইলেকশন আছে। ওকে, ঝাড়খণ্ডে যে হেমন্ত সোরেন রয়েছে, এই হেমন্ত সোরেনের ওখানে ইলেকশন রয়েছে। মহারাষ্ট্রে ইলেকশন হয়েছে। মহারাষ্ট্রে মারাঠি ভাষা বলে। শফিকুল ইসলামের কোনো জায়গা নেই সেখানে। আরেকটা হচ্ছে বেসিক্যালি যে জায়গাটা রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডেতে ঝাড়খণ্ডী ভাষা বলা হয়। আদিবাসী ভাষা বলা হয়। সাঁওতাল, কুলহিল এইসব ভাষা বলা হয়। সেক্ষেত্রে শফিকুল ইসলামের সেখানেও কোনো জায়গা আছে সেটাও আমি জানি না। এবার দিল্লির কথায় আসি। দিল্লিতে যদি আগেও ইলেকশন হয়ে যায়, দিল্লিতেও কিন্তু কোনো জায়গা নেই। কারণ দিল্লিতে শফিকুল ইসলামকে বেশিজন চিনে না। তো তিনি যে বলেছিলেন যে তার বাইরে যেতে হবে, সামনে অনেকগুলো রাজ্যে ইলেকশন হয়েছে। কোন রাজ্যে কি ইলেকশন রয়েছে সেটা হিসাব আমি বুঝতে পারিনি। হয়তো এইজন্যই তাকে মানে টার্গেট করা হয়েছে হয়তো। হয়তো ইন্টেলিজেন্স এর কাছে আগের থেকেই খবর এসেছে যে তিনি বাইরে যাচ্ছেন এবং কি কারণে যাচ্ছে কেউ জানে না। হতে পারে। আমি সেই জায়গায় আমি কথা বলছি না। ওকে? এবার যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে, এখানে কিন্তু আরেকটা মানে যে পয়েন্টটা আমাদের জানতে চাই, সেই বিষয়টা হচ্ছে আমরা লক্ষ্য করতে পারি সেই পয়েন্টটাকে। সেটা হচ্ছে ২০২৬ এর কাজকর্ম কি এখন থেকেই শুরু হয়েছে? এটা কিন্তু হতে পারে। ২০২৬ এর কাজকর্ম এইজন্য শুরু হতে পারে যে বেসিক্যালি আমরা সকলে জানি শফিকুল ইসলাম একটা নির্দিষ্ট পার্টিকে ফেভার করে থাকে। সেটা বিজেপিকে ফেভার করে থাকে। 100% না হলেও 95% হচ্ছে বিজেপিকে ফেভার করে থাকে। আমরা সকলেই জানি। বিজেপি ২০২৬ সালে কি চান্স চাচ্ছে? কেন চান্স চাচ্ছে এই জিনিসটা আমি বলব। কারণ বিজেপির বর্তমানে সিট রয়েছে ২৪০ টা। তাকে সরকার বাঁচাতে হবে। কারণ নীতিশ নাইডু কবে চেঞ্জ হবে জানার কথা নেই। কারণ ২০২৫ এর মধ্যে কিন্তু নীতিশ এবং নাইডু কিন্তু চেঞ্জ হতে পারে। এইজন্য চেঞ্জ হতে পারে বেসিক্যালি নীতিশ কুমারের বিহারে ভোট রয়েছে। ওকে? আর কেন্দ্র সরকার যেভাবে খেলা খেলছে, যেরকমভাবে নিয়ে আসছে, সেটা ওয়াকফ বোর্ড বিল হোক, ল্যাটারাল এন্ট্রি হোক, এসব বিষয় নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেক্ষেত্রে নীতিশ কুমার যেকোনো সময় পাল্টি মারতে পারে।
ওকে, বিজেপির মাথায় এটা হতে পারে ২০২৬ এর মধ্যে যদি কোনোভাবে যদি বিজেপি রাজ্যের মধ্যে সরকার গঠন করতে সক্ষম হয়, সেক্ষেত্রে যতগুলা তৃণমূলের মধ্যে সাংসদ রয়েছে সবগুলো যদি চেঞ্জ করে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। ওকে? সেক্ষেত্রে যে ৩০-৩২ এর যে কোটাটা রয়েছে, যেটা কম রয়েছে সেই সিটটা কিন্তু টানতে সক্ষম হবে। সেজন্য আমি বলছি যে হয়তো এখন থেকেই কি খেলা শুরু হয়ে গেছে। ২০২৬ এর খেলা কি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে? সে বিষয়ে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ তৃণমূল যদি এখন থেকে রেডি না হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বে। কারণ বিজেপি পুরোপুরিভাবে কিন্তু মরিয়া হয়ে রয়েছে বাংলায় বিজেপি সরকার আনতে। কারণ ব্যাকফুটে এখন বিজেপি রয়েছে। পুরোপুরিভাবে ব্যাকফুটে রয়েছে। যেই পজিশনে তারা ২০২১ এ ছিল এখন অনেক ব্যাকফুটে রয়েছে। ভবিষ্যতে কি হয় না হয় সেটার বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। কিন্তু এই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। সেখানে আমরা জানবো যে কেন ২০২৪ এ ২৬ এর বেসিক্যালি ২০২৬ এর কাজকর্ম বিজেপি এখন থেকে শুরু করে দিয়েছে। এটা জানতে হবে। আমাদের দেখব সেই বিষয়ে। তো ভবিষ্যতে কি হয় দেখবো, আমরা লক্ষ্য করে থাকবো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। কাউকে ঘৃণা করবেন। সকলেই আপনাদের জন্য কেউ না কেউ, আমি তো ১ম এই বললাম যে সবাই বেসিক্যালি ঠিক, কেউ ভুল নয়। আমার কাছে যেটা ঠিক আপনার কাছে সেটা ভুল। আপনার কাছে যেটা ভুল সেটা আমার কাছে ঠিক। কোন কিছুই ভুল হয় না। সবকিছু ঠিক হয়। যে যেটা করছে সেটা সব নিজের ফায়দাতে করা হচ্ছে। আর কিছুই না। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।